যারা শিক্ষিত আছে তারা কি এই জায়গাটাতে ফিল আপ করতে পারে কিনা? ব্রিক্সটার একটার ওজন হচ্ছে 40 থেকে 50 কেজি, আর ওই ওয়ার্কারের মানে তার নিজের ওয়েট হচ্ছে গিয়ে 55 কেজি। আমরা তো বাংলাদেশি, আমরা তো বাংলাদেশের ভোটার। স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ওহে পৃথিবীর নবম এপিসোডে। আমি মোহাম্মদ নাজমুল হুদা, আমার সাথে আছেন ইঞ্জিনিয়ার সাজ্জাদুর রাব্বি। আজকে আমাদের টপিক হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে, যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা আছেন বাংলাদেশের, ওয়ান অফ দ্য লার্জেস্ট রিজার্ভ কন্ট্রিবিউটর, তাদেরকে নিয়ে আমরা কথা বলবো। আজকে বরাবরের মতনই আমরা গেস্টের সাথে আলাপ করব। আমাদের সাথে আজকে আছেন আশরাফ ভাই। তো স্বাগতম আশরাফ ভাই। আশরাফ ভাইয়ের একটু পরিচয় জানিয়ে দিই। উনি বর্তমানে সৌদি আরবে আছেন। আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে স্কিল্ড ম্যান পাওয়ার সৌদি আরবে নিয়োগ করার বিষয়ে উনি কাজ করছেন। তো ওনার গল্প দিয়েই আজকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আজকে যারা দেখবে বা আমার বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ ভাই। তো ভাইয়ের কাছে আমরা শুরুতে যাওয়ার আগে একটু হচ্ছে যে জানতে চাই যে আমাদের দেশে তো রেমিটেন্স যারা হচ্ছে পাঠান, আমরা তাদেরকে হচ্ছে যে রেমিটেন্স ওয়ার্কার বলি, আবার হচ্ছে যে কর্মী বলি, তারপরে শ্রমিক বলি, বিভিন্ন ভাষায় আমরা কিন্তু বিভিন্নভাবে তাদেরকে আখ্যায়িত করি। কিন্তু তারা কিন্তু আমাদের দেশের জন্য অনেক বড় অ্যামাউন্টের একটা সাপোর্ট পাঠায়। আমাদের দেশের নিজস্ব যতগুলা খাত আছে, গার্মেন্টস এবং চিংড়ি রপ্তানির পাশাপাশি শ্রম রপ্তানিও কিন্তু আমাদের খুব বড় একটা খাত, এবং ফরেন রিজার্ভের একটা বড় অংশই হচ্ছে যে আমরা এই লেবার এক্সপোর্টের মাধ্যমে পাই। তো আগে আপনার গল্পটা আমরা শুনতে চাই যে আপনি কিভাবে এই বিদেশে গেলেন, এবং আস্তে আস্তে আপনার যে এরকম একটা প্রতিষ্ঠান, আপনি তো এখন হচ্ছে আমরা জানি যে বাংলাদেশ থেকে আপনি নিজেও কর্মী নিয়ে বিভিন্ন জায়গাতে সাপ্লাই দিচ্ছেন। তো এই পুরো জার্নিটা আগে আপনার জার্নি, তারপরে আপনি কিভাবে এই কাজে সংযুক্ত হলেন, এই পুরো ব্যাপারটা যদি একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ নাজুল ভাই। আমার জার্নিটা আসলে কিছুটা নাটকীয় মানে হচ্ছে আমার বাবা দীর্ঘ সময় প্রবাসে ছিলেন, প্রায় 27 বছর। তো আসলে বাবার যে একটা অভাব ছিল, যে অভাবটা মানে খুব বেশি ফিল করতাম, এবং ওটা থেকে আমি প্রবাস জীবনটাকে খুব বেশি ঘৃণা করতাম মনে মনে। আমি আসলে নিজেও কল্পনা করি নাই যে আমি কখনো প্রবাসে আসবো, এটা আমার ধারণাই ছিল না, এটা আমি পছন্দই করতাম না। কিন্তু নিয়তি যেটা, রিজিক যদি থাকে আপনাকে আসতেই হবে। তো আসলে আমার মূল আসার কারণ হচ্ছে করোনাকালীন সময়টায় আমার ঢাকায় আমার একটা ক্যাটারিং বিজনেস ছিল। ওই বিজনেসটার কোনোভাবে রান করতে পারছিলাম না। করোনার সাথে তো আসলে খাবারটা খুব বেশি কনফ্লিক্ট করতো, বিশেষ করে বাইরের খাবারটা। তখন তো মানুষ খুব বেশি সচেতন ছিল। তো আমি দীর্ঘ সময় ট্রাই করেছি ওখানে, দীর্ঘদিন লস দিয়ে হলেও ওটা রান করার ট্রাই করেছি, বাট শেষ পর্যন্ত আসলে হয়নি। দেখে আমার কাজিন আমাকে অফার করলো যে ওনার একটা এরকম সাপ্লাই প্রতিষ্ঠান আছে, ওখানে অ্যাকাউন্টস অ্যাডমিনে একজন লোক যেহেতু লাগবে, তুমি যদি আসতে চাও আসতে পারো। মূলত সেভাবে আসা 2021 সালের 15ই সেপ্টেম্বর আমি সৌদি আরবে এসেছি। তো আসার পর ভাইয়ের সাথে বছরখানেক ছিলাম। বছরখানেক পরে আসলে চিন্তা করলাম, যেহেতু আসলে নিজে এন্টারপ্রেনার বলি আর কি, তো সেই হিসাবে যেটা হয়, ব্যবসা করে আসছি এত বছর, তো চাকরি করাটা আসলে মনে হচ্ছিল যে হচ্ছিল না, মানে কি বলে এটাকে, টিউনিংটা হচ্ছিল না। তো যে কারণে আসলে নিজেই ট্রাই করি, নিজে থেকে শুরু করি, সাহস করে আগাই। আলহামদুলিল্লাহ 2 বছর ধরে আছি, মোটামুটি একটা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করছি। আর আপনি যেটা বললেন আমি দেশ থেকে ম্যান পাওয়ার নিয়ে এসে এখানে সাপ্লাই দেই, সেটা যতটা না, তার চেয়ে বেশি আসলে এখানে যারা আছে আমাদের যে প্রবাসী ভাইরা যারা ফ্রি ভিসায় আসে বলে, তাদেরকে আমরা আসলে এমপ্লয়মেন্টের ব্যবস্থাটা বেশি করি। আচ্ছা, ফ্রি ভিসাটা আসলে ফ্রি ভিসা বলতে আসলে কিছু নাই সৌদি আরবে বা মিডল ইস্টে। ফ্রি ভিসা বলে কিছু নেই, আপনাকে যে কোনো একজন স্পন্সর কিংবা যে কোনো একজন কফিলের আন্ডারেই আপনাকে আসতে হবে। সিস্টেমটা হচ্ছে, একজন সৌদি উনি তার গভর্নমেন্টের কাছে একটা প্রতিষ্ঠান ওপেন করার পর, একটা সিআর ওপেন করার পর তিনি গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করেন যে আমার এই প্রতিষ্ঠানে 4 জন লোক লাগবে, 10 জন লোক লাগবে, বা 100-200 লোক লাগবে। তো উনি গভর্নমেন্টকে ওই অ্যাপ্লাই করার পর গভর্নমেন্ট তাকে অথরিটিটা দেয় যে ঠিক আছে, তুমি এই কান্ট্রি থেকে এতজন লোক তুমি আনতে পারো। তো তারা এটাকে এখন তারা বিজনেস হিসেবে নিয়েছে,
যারা নতুন নতুন এখন যারা ভিসা সেল করছে তারা মূলত এটাকে বিজনেস হিসেবে নিয়ে এটাকে তারা ধরেন এখানে একটা ভিসা বের করতে গভর্নমেন্ট থেকে 2000 রিয়ালের মতো চার্জ লাগে। এটার সাথে হয়তো সামান্য ইন্স্যুরেন্সের খরচ আছে, এরপর ইকামার সামান্য খরচ আছে, সব মিলে হয়তো 2500-3000 টাকার মতো, 3000 রিয়ালের মতো হয়তো তার খরচ। কিন্তু দেখা যায় যে সে বিক্রি করছে এটা 8000-10,000 রিয়ালে। তো এরপর আবার দেখা যায় যে যাদের কাছে বিক্রি করছে কোনো একজন বাংলাদেশি বা মানে এজেন্সি, তাদের কাছে যখন যাচ্ছে তারা আবার এটার সাথে টিকিট অ্যাড হয়, তার সাথে আবার মেডিকেল অ্যাড হয়, আরো কিছু প্রসেসিং কস্ট আছে, এগুলো মিলিয়ে তারা আবার এটা দেখা যায় যে 4.5 লাখ 5 লাখ টাকায় বাংলাদেশিদের কাছে বিক্রি করে। তো তারা ফ্রি ভিসায় আসে বলে, আসলে তারা ফ্রি বলতে কাজ করার ক্ষেত্রে কফিল তাকে অনুমতি দিয়ে রাখে যে তুমি যেখানে খুশি সেখানে কাজ করতে পারো, কিন্তু মাসে মাসে তোমাকে আমার 500 টাকা করে আমাকে ফায়দা দিতে হবে। যেহেতু আমি তোমাকে আমার আন্ডারে রেখে দিচ্ছি না, তোমাকে আমি ফ্রি উইলিং, তুমি যেখানে খুশি কাজ করো, কিন্তু তুমি মাসে শেষে যাই ইনকাম করো আমাকে 400 রিয়াল বা 500 রিয়াল আমাকে তোমার দিতে হবে। তো এটা তারা একসাথে নিয়ে নেয়, বছর শেষে যখন ইকামা রিনিউ করতে হয় তখন সেভাবে তারা ওটা নিয়ে নেয়। তো আসলে ফ্রি ভিসা বলতে যেটা মানুষ বুঝে যে ফ্রি ভিসা মানে একদম নিজের যা খুশি তা না। ফ্রি ভিসা মানে আপনি আসলে একজন সৌদির আন্ডারেই আছেন, তিনি চাইলে আপনাকে যে কোনো সময় টার্মিনেট করতে পারেন, আপনাকে যে কোনো সময় এক্সিট দিয়ে দেশে পাঠিয়ে দিতে পারেন, আপনার বিরুদ্ধে মামলা দিতে পারেন, সে যা খুশি তা করতে পারে। সুতরাং আপনি আসলে ফ্রি বললেও আপনি আসলে ফ্রি না। সো এটাকে আমরা আমাদের সাবকন্টিনেন্টে এটাকে ফ্রি ভিসা বলে, পাকিস্তানে ওরা আজাদ ভিসা বলে। আসলে আর ফ্রি ভিসা বলতে ফ্রি না আর কি, ফ্রি টু ওয়ার্ক সামওয়্যার, এটা হতে পারে আর কি। যদি হচ্ছে আপনার কাছে এমনি জানতে চাই যে আমাদের দেশে একটা সময় হতো যে আমরা বলতাম আনস্কিল্ড লেবার, যে কিছুই করতে পারে না, সে হয়তো রিক্সা চালাইতো, কনস্ট্রাকশনের কাজ করতো, এরকম কাজ করতে করতে সে হয়তো এক সময় পয়সা জমায় বিদেশেও যাইতো, বিদেশে গিয়েও এরকম কনস্ট্রাকশন সেক্টরে হয়তো সে কাজ করছে। কিন্তু এখন আধুনিক যুগে এখন কিন্তু অনেক ধরনের মেকানিক্যাল ইকুইপমেন্ট আমরা দেখি, যেমন ফোক লিফট আছে, লিফট অপারেটর আছে, মেকানিক্যাল অনেক ধরনের কনস্ট্রাকশনের ডেজিগনেশন আছে, আমরা হয়তো জানিও না। রাব্বি ভাই ইঞ্জিনিয়ার, রাব্বি ভাই বলতে পারবেন। এছাড়াও হচ্ছে যে ধরেন এখন তো আবার নতুন নতুন এআই আসতেছে, আমরা জানি না যে আগামী 10 বছরের মধ্যে কোন কোন সেক্টরে এআই এসে আমাদের এই বিভিন্ন ধরনের কাজকে আরও অটোমেশনের দিকে নিয়ে যাবে। তো সব কিছু মিলিয়ে আমাদের দেশে তো শ্রমিকদের জন্য এই স্কিল ডেভেলপমেন্ট খুব বেশি একটা আমরা জানি যে খুব বেশি কোয়ালিটিফুল হয় না, হলেও আবার দেখা গেল তারা ভাষাগত দক্ষতা অর্জন করতে পারে না, বা অন্য যে কোনো না কোনো জায়গাতে ল্যাকিংস থেকেই যায়। এবং যারা মোটামুটি আমরা জানি যে খুব ভালো স্কিল্ড হয়ে গিয়েছে, তারা কিন্তু ইউরোপেরও অনেক নামকরা কান্ট্রিতে, নামকরা জায়গাতে খুব ভালো ভালো জব করছে, হয়তো ছোট জব, কিন্তু তাদের আর্নিং ভালো হচ্ছে এবং তারা দেশের জন্য অনেক বেশি কন্ট্রিবিউশন করছে। প্রথমত হচ্ছে অবস্থা ভালো না। আমি যদি এক কথায় উত্তর দিই, আমাদের যেই শ্রেণীর লোকজন আমাদের প্রবাসে আসে, বিশেষ করে মিডল ইস্টে, এদের অবস্থা আসলে ভালো না ইন এ সেন্স আমরা এরকমও পেয়েছি যে বয়স তো 21 বছর এখানে বাধ্যবাধকতা আছে। আপনাকে মিডল ইস্টে বিশেষ করে সৌদি আরবে আপনি আসতে গেলে আপনার বয়স মিনিমাম পাসপোর্টে 21 বছর হতে হবে। তো আমরা এমনও দেখি পাসপোর্টে বয়স বাড়িয়ে 19 বছর 18 বছরের ছেলে পেলেও চলে আসছে। এখন 18-20 বছরের একটা ছেলে এখানে এসে আসলে দায়িত্ব নিয়ে কাজ করা বা স্কিল নিয়ে আসা, এটা আসলে তাদের কাছ থেকে আশা করা যায় না, আশা করিও না আমরা। কিন্তু যারা স্কিলড হয়ে আসছে তারা কিন্তু ভালো করছে। যারা শিক্ষিত হয়ে আসছে এটা খুবই নিম্নমানের, খুবই কম, মানে কোয়ান্টিটি খুবই কম যারা শিক্ষিত হয়ে আসছে, কিন্তু তারা খুব ভালো আছে। যারা শিক্ষিত লোকজনের এখানে এমপ্লয়মেন্টের অবস্থা আমি বলবো যে খুবই ভালো। বিশেষ করে আমি বলি, আমরা যেখানে পিছিয়ে আছি বাংলাদেশি লোকজনরা, আমরা যখন বিভিন্ন অফিসে যাই আমরা দেখি যে আসলে সেই জায়গাগুলোতে ম্যানেজারিয়াল পোস্ট গুলোতে দেখা যায় ইন্ডিয়ান অথবা পাকিস্তানি। আর বাংলাদেশে স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি আসার আগে, সৌদি আরবে আসার আগে আপনাকে 3 দিনের একটা কোর্স করতে হয় বাধ্যতামূলক, যেটা আমাকেও করতে হয়েছে। যেহেতু আমার পেশা আমার লেবারই ছিল, অর্থাৎ আমি ওয়ার্কিং ভিসায় যেহেতু আসছি, সো আমাকে ওই ট্রেনিংটা আমাকেও করতে হয়েছে। তো ট্রেনিং কি 3 দিন ক্লাস করতে হয়। ওই ক্লাসে দেখলাম যে আসলে কিছুই না, বাস্তবতা হচ্ছে ওখানে আসলে কিছুই না, জাস্ট ক্লাসে অ্যাটেন্ড করলেও হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে এটা বলা উচিত কি হবে, ক্লাসে জয়েন না করেও আপনার পরিচিত হলে আপনাকে ওটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে।
তো টিটিসি যেগুলো আছে কিছু টেকনিক্যাল বাংলাদেশের যে গভর্নমেন্ট তো ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আসলে মানুষজন স্কিল হয়ে আসতে চায় না। যেমন মালয়েশিয়ার ক্ষেত্রে বা সিঙ্গাপুরের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা 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 ইয়ে থাকে, একটা কি বলে ওয়্যার হাউস, সেখানে কাজ শেখানো, তাদেরকে শিখিয়ে তারপর আনা হয়। এই সৌদি আরবের ক্ষেত্রে বা মিডল ইস্টের ক্ষেত্রে এই জিনিসটা আসলে ওইভাবে প্রয়োগ হয় না। আপনারা জানেন যে সৌদি আরবে প্রচুর কনস্ট্রাকশনের কাজ একই সাথে চলছে, বিশেষ করে সৌদি আরামকোর আন্ডারে তো প্রচুর কাজ, তার অনেক কনস্ট্রাকশন কাজের দিকে এগোচ্ছে। সেই এবং পাশাপাশি 2037 সালে এখানে ফুটবল বিশ্বকাপ হবে, সেই উপলক্ষে এখানে কয়েকটা 12-14টা এখানে স্টেডিয়াম হবে, এগুলোর কাজ করা। সবকিছু মিলিয়ে তাদের ওয়েল প্ল্যান্ট, তাদের ওয়াটার প্ল্যান্ট, কেমিক্যাল প্ল্যান্ট, সব জায়গায় আসলে প্রচুর লোকের দরকার, যে কারণে তারাও আসলে অত বেশি দেখছে না, তাদের ওয়ার্কার দরকার, লেবার দরকার, তারাও সুযোগ দিয়ে রেখেছে, আর আমাদের লোকজনও সুযোগ পেয়েছে, চলে আসছে। গভর্নমেন্ট আর যেটা করতে পারে, আমি একটা উদাহরণ দিলে বুঝবেন, সেটা হচ্ছে যে ধরেন এখানে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন সাজ্জাদুর রাবি, উনি জানেন সেটা হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টে আপনার সেফটি অফিসার প্রয়োজন হয়, এবং এক একটা সাইটে আপনার 10-12 জন করে সেফটি অফিসার লাগে মিনিমাম। এটা তো কোয়ান্টিটি অনুযায়ী, সাইটের পরিধি অনুযায়ী। দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশের সেফটি ট্রেনিং এরই ব্যবস্থা নাই। তা আমরা এখানে দেখি যে সেফটি অফিসার ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান অথবা পাকিস্তানি। এরপরে আরো যেটা হয়, আমি একটু আপনার পরে এটা গুছাই নিতে পারবো তো? কারণ আগে পরে এটা একটু গুছাই নিই। সেটা হচ্ছে যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যেটা বললেন আপনি, মানে শিক্ষিত না হওয়ার কারণে যেটা হয়, এখানে দেখা গেছে যে 15-20 বছর ধরে এখানে সৌদি আরবে বা মিডল ইস্টে কাজ করছে। তো একটা মানুষ কিন্তু একটা স্কিল নিয়ে, মানে একটা ট্রেড নিয়ে কাজ করলে সে ওটাতে মোটামুটি পারদর্শী হয়ে যায়। আপনি স্টিল ফিক্সার বলেন, কিংবা কার্পেন্টার বলেন, মেশন বলেন, তার অর্থাৎ বাংলাদেশের রাজমিস্ত্রি যে কাজগুলা করে, তো এখানে তো আপনি 2 বছর একটা ট্রেডে কাজ করলে কিন্তু আপনি ওটাতে এক্সপার্ট হয়েই যাবেন। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, তার ওই যে বললেন আপনি কমিউনিকেশন স্কিলের কারণে কিংবা তার শিক্ষার কারণে সে আর ওইটা থেকে পরের ধাপ যে ফোরম্যান হবে ওই সুযোগটা সে পাচ্ছে না শুধুমাত্র তার কমিউনিকেশনের কারণে। সে তো ডিজাইন বুঝে না, সে তো পড়ালেখা জানে না। এখন আপনি যদি ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিজাইন বুঝে নিতে না পারেন, সুপারভাইজার কাছ থেকে ডিজাইন বুঝে নিতে না পারেন, আপনি কাজ তুলবেন কিভাবে? তো সারা জীবন দেখা যায় যে সে ওইটাই করে যাচ্ছে, সে 20-25 বছর এই কাজ করেই তার আপগ্রেডেশনটা আর হচ্ছে না। তো এই জন্য আসলে শিক্ষিত হয়ে এবং বাংলাদেশ থেকে যদি স্কিল হয়ে আসা যায়, এবং বাংলাদেশি সরকার যদি এটা ভালোভাবে উদ্যোগ নেয় যে আমি আরো স্কিল ওয়ার্কার পাঠাবো, আমি এভাবে ধরেই লেবার পাঠিয়ে দিব না, তো তাহলে নিশ্চয়ই আমাদের আরো রেমিটেন্স আমরা আরো অনেক বেশি পাঠাতে পারবো। তো পরশদার এই কথার সাথে আমি একটু আসলে অ্যাড করতে চাই, যেহেতু আমি 7 বছর দুবাইতে ছিলাম এবং কনস্ট্রাকশন সেক্টরের সাথেই ছিলাম। সো আমি যেটা দেখেছি আর কি, যে লেবার হিসেবে যারা যাচ্ছে, এখানে প্রথম একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে বয়সের যে বিষয়টা। যেমন আমি যে কোম্পানিতে ছিলাম সেখানে বাংলাদেশি ওয়ার্কারদের মধ্যে এমনও ছিল বয়স হচ্ছে 18 বা 19, কিন্তু তাকে যখন একটা কাজ দেওয়া হয়েছে, যে একটা ব্রিক্স ক্যারি করার কাজটা দেওয়া হয়েছে, ওখানে এটাকে তাবুক বলে, এই ব্রিক্সটার একটার ওজন হচ্ছে 40 থেকে 50 কেজি, আর ওই ওয়ার্কারের মানে তার নিজের ওয়েট হচ্ছে গিয়ে 55 কেজি। সো সে যখন এই কাজটা করতে যাচ্ছে, আমি তখন নিজেই আমার কাছে একটা মানে কোয়েশ্চেন আসতেছে যে তার ওয়েট হচ্ছে 55 কেজি, সে একটা 40 কেজির 2-3টা করে ইট মাথায় নিয়ে এসে ক্যারি করতেছে। সো এখানে একটা ফিজিক্যাল ফিটনেসেরও একটা ব্যাপার আছে কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে। আর দ্বিতীয়ত যেটা বলবো, মানে আশরাফ ভাইয়ের সাথে আমার এটা এডিশনই বলতে পারেন, যে এখানে অবশ্যই স্কিলড লেবার দরকার। আমরা শুধু লেবার ভিসায় যদি পাঠিয়ে দিই, সে ওইখানে গিয়ে আসলে তার আপগ্রেডেশনটা কিন্তু হচ্ছে না, কারণ সে যেই কাজটা করবে, যেমন লেবার ভিসায় যে যাচ্ছে, সে প্রতিদিন ওই ব্রিক্স বা ইটটাকে ক্যারি করতেছে, কিন্তু সে কিন্তু চাইলে ওইটা গাঁথনি করার কাজটা করতে পারে, বা তারপরে প্লাস্টার করতে পারে, সে পরবর্তীতে শাটারিং এর কাজ শিখতে পারে, কিন্তু অনেকে পারে কিন্তু সবাই না। তার মানে কি, সে যদি এখান থেকে যদি এই ট্রেনিংটা নিয়ে যায়, সেক্ষেত্রে ওইখানে আরেকটু ভালো হবে। আর সেফটির যে ব্যাপারটা উনি বলেছেন, সেটার ক্ষেত্রে আমি বলবো সেফটি ট্রেনিং নিয়ে আসলে বাংলাদেশেও মেগা স্ট্রাকচার ছাড়া
কনস্ট্রাকশনে আসলে মানে রিসেন্টলি হয়তো চালু হয়েছে, কিন্তু সেফটির যে বিষয়টা এটা আসলে যে খুব এত বেশি গুরুত্বপূর্ণ, এটা আসলে বাংলাদেশে এখন চালু হচ্ছে দিন দিন। যেমন আমাদের যে মেগা স্ট্রাকচার গুলো হইছে আপনার পদ্মা ব্রিজ বলেন বা এই মেট্রো রেল বলেন, এক্সপ্রেসওয়ে গুলো বলেন, এখানে এয়ারপোর্ট প্রজেক্ট বলেন, এখানে আসলে সেফটি নিয়ে আসলে অনেক বড় একটা ডিপার্টমেন্টই আছে। সো বাইরেও তারা ইন্টারন্যাশনাল মানে রুলসটা ফলো করে, এবং যদি বাংলাদেশ থেকে এই ওয়ার্কার গুলোকে পাঠানোর সময় তাদেরকে এই ট্রেনিংটা অ্যাড করে দেওয়া যায়, তাহলে এটা অবশ্যই আমাদের জন্য ভালো হবে এবং সেখানে গিয়ে তার ক্যারিয়ার গ্রোথটাও ভালো হবে। আমার আসলে আশরাফ ভাইয়ের কাছে যে কোয়েশ্চেনটা, সেটা আমি বলতে চাচ্ছি, বাংলাদেশে তো আসলে বেকারত্বের হার খুব বেশি এখন। যেমন শিক্ষিত বেকার কিন্তু অনেক, শিক্ষিত বেকারের সংখ্যা খুব বেশি। আর আমরা বিদেশের দিকে যখন তাকাই, মিডল ইস্ট বলি, যেখানে হচ্ছে গিয়ে আপনার মোটামুটি শিক্ষিত, মানে শিক্ষিত বলা যায় না, ধরেন 8 পাস 5 পাস বা 10, মানে সে হয়তো এসএসসিও দেয় নাই, এই ধরনের লোকজনের চাহিদা অনেক। তার মানে জিনিসটা কিরকম হলো, যে বাংলাদেশের শিক্ষিত বেকার বেশি, শিক্ষিত লোক মানে শিক্ষিত লোকজন বসে আছে, কাজ পাচ্ছে না, আর সেখানে হচ্ছে বাইরে ওইরকম শিক্ষা নাই কিন্তু ওই ধরনের লোকের চাহিদা খুব বেশি। আমার কোশ্চেনটা হচ্ছে এরকম আর কি, যে আমরা কি তাহলে শিক্ষিত হয়ে আসলে আমাদের লাভটা কি? আমরা দেশে তো বেকারই থাকতেছি, আর যারা শিক্ষিত এভাবে হতে পারছে না তারা ভিসা নিয়ে বা টাকা খরচ করে দেশের বাইরে গিয়ে কাজ করতেছে। সে হোয়াটএভার, সে যাই করুক, সে লেবার এর কাজ করুক, সে সুপারভাইজারের কাজ করুক, সে অফিস পিয়নের কাজ করুক, সে ড্রাইভারের কাজ করুক, কাজের ভ্যালু তো সব জায়গায় সমান। একটু যোগ করি ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে ধরেন আমাদের দেশে কিন্তু প্রচুর বিজনেসের গ্রাজুয়েট আছে, যেমন অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, তারপরে ইনভেস্টমেন্ট, এইগুলোর উপরে কিন্তু আছে। তারপরে আবার ধরেন অনেক আইটির কিন্তু গ্রাজুয়েট আছে বাংলাদেশে, স্পেশালি মানে গত 10-15 বছরে আইটির এত লোক বাংলাদেশে হয়ে গেছে, এটা মোটামুটি হয়তো আমরা ফ্রিল্যান্সারদের ইকোনমিটার সম্পর্কে জানতেছি, কিন্তু তারা যে আমি জানি আমার এক প্রিভিয়াস কলিগের হাজব্যান্ড, সে সৌদি আরবে আছে, অপর ওইখানে সৌদিতে হচ্ছে যে সে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে ইলেকট্রিক্যালে পড়াশোনা করছে। তো এই যে এই ধরনের শিক্ষিত লোকজন, যে মিড ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্ট লেভেলে, আমরা তো জানি আসলে সৌদির লোকজন শুধু বিজনেস ওপেন করে, তাদের কিছু হয়তো উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যগুলো ফুলফিল করে, কিন্তু বেশিরভাগ ওয়ার্কফোর্স যদি বাংলাদেশ ইন্ডিয়া থেকে নাও নেয়, আমরা জানি হচ্ছে যে ইভেন ইউরোপ থেকে, আমেরিকা থেকেও তারা কিন্তু নিয়ে টপ ম্যানেজমেন্ট ফিল আপ করছে। বাংলাদেশ থেকে এই সুযোগটা কেমন? আসলেই কি বাংলাদেশের লোকজন, যদি যারা শিক্ষিত আছে, তারা কি এই জায়গাটাতে ফিল আপ করতে পারে কিনা? ধন্যবাদ। আসলে প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে শিক্ষা আর অশিক্ষার মধ্যে তো বিশাল একটা পার্থক্য আছে। তো এটার অনেকটা ডিপেন্ড করে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন। যেমন আমার ফ্যামিলিতে ছিল, আমি যা কিছু করি না কেন আমাকে গ্রাজুয়েশন কমপ্লিট করতেই হবে। তুমি যা কিছু করো, তোমার ফার্স্ট কথা হচ্ছে তুমি আগে গ্রাজুয়েশন করতে হবে। তো এরকম ফ্যামিলির অভাব নাই। আবার কিছু ফ্যামিলি আছে, বাবা তোমার পড়াশোনার দরকার নাই, তোমাকে আমি কষ্ট করে এই পর্যন্ত 18-20 বছর পর্যন্ত তোমাকে পালছি, এবার তুমি কি করে আমারে পালবা এটা তোমার দায়িত্ব, আমি জানি না। মানে হচ্ছে এখানে দুইটা শ্রেণী, শিক্ষিত শ্রেণী, অশিক্ষিত শ্রেণীর মধ্যে এই তফাৎটা আছে। তো যারা অশিক্ষিত বলাটা হয়তো শুনতে খারাপ শোনায়, অর্থাৎ শিক্ষার অভাব, কিংবা আমি যদি বলি যে তারা পড়াশোনার প্রতি খুব বেশি আগ্রহী ছিল না, তারা ইনকামের প্রতি বেশি আগ্রহী, তারাই আসলে এই অবস্থায় এই মিডল ইস্টে আসছে। তো নাজমুল ভাই যে কথাটা বললেন, নাজমুল ভাই যে প্রসঙ্গটা তুললেন, যে তাহলে কি আমরা এরকম এই অশিক্ষিত অবস্থায় বা আমরা এরকম লেবার হয়েই থাকবো, আমরা কি শিক্ষিত মানুষজন কি যাবে না? শিক্ষিত মানুষজন কেন ইন্টারেস্টেড না আমি তো জানি না। আমি তো এখানে প্রচুর স্কোপ দেখতে পাচ্ছি। আমি তো দেখছি এখানে যে ইঞ্জিনিয়াররা আছে বেশিরভাগ ইন্ডিয়ান, মিশরি, পাকিস্তানি। তো তাহলে বাংলাদেশ থেকে কেন আসছে না? এটা অবশ্যই এটার প্রতি অবশ্যই নজর দেওয়া দরকার। গভর্নমেন্টেরও এখানে অনেক বড় একটা রোল আছে। গভর্নমেন্ট বলতে পারে, গভর্নমেন্ট উদ্যোগ নিতে পারে যে এই দেশে এত কাজ হচ্ছে, এত ইঞ্জিনিয়ার বিভিন্ন দেশ থেকে যাচ্ছে, আমার দেশ থেকে কেন যাচ্ছে না? এটা গভর্নমেন্টেরও অবশ্যই একটা রোল আছে।
সত্য কথা বলতে আমরা যখন এখানে চলাফেরা করি, আপনি যত বড়ই হন, আপনি শিক্ষিত হন, আপনি দামি গাড়ি দিয়েই চলেন, যখন কোন সৌদি এখানকার বা লোকাল কেউ যখন শুনে আপনি বাংলাদেশি, তখন এটা চেঞ্জ হচ্ছে যদিও, কিন্তু খুব খারাপ লাগে যে তারা আসলে অন্য দৃষ্টিতেই দেখে। তারা কেমন জানি তারা ধরেই রাখছে যে আমরা লেবার। তো এইটা তো আমরাই ক্রিয়েট করছি। 400 রিয়াল বেতনে সরকারি চাকরি করতে বলা দিয়া বলে, এখানে সাজ্জাদ জানবে। বলা দিয়া অর্থাৎ হচ্ছে সিটি কর্পোরেশনের যে ওয়ার্কার, যারা ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে, 400 রিয়াল বেতনে তারা এখানে আসছে। তো তাদের কাছে তো আমাদের যোগ্যতা এতটুকুই, তারা তো আমাদেরকে এভাবেই দেখছে। আমরা যখন কোন একটা প্রজেক্টে যাচ্ছি, কোন একটা সাইটে যাচ্ছি, দেখছি যে যত এই বেলচা বলে না, বেলচা দিয়ে মাটি কুটতেছে, যত মানে পরিশ্রমের কাজ যা করতেছে সব দেখতেছে সব বাংলাদেশি। তো তারা তো আমাদেরকে আন্ডারস্টিমেট করবেই। আমি বরং শিক্ষিত সমাজ যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে প্লিজ আপনাদের কর্মসংস্থানের এখানে অনেক ভালো ব্যবস্থা আছে। যদি আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী, এখানে এখন তো অনলাইন ইন্টারভিউ দেওয়া যায়, আপনাকে তো সৌদি আরব এসে ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন নাই। বিশ্ববিখ্যাত যে কোম্পানিগুলো আছে, স্যামসাং এখানে কাজ করছে, হুন্ডে এখানে কাজ করছে, যদিও কোরিয়ান কোম্পানির বাইরে এখন চাইনিজ কোম্পানিগুলো একটু বেশি এখানে ইনভলভ। তারা ঢোকার পর এখন পরিস্থিতি হয়তো একটু চেঞ্জ হয়েছে, এই প্রসঙ্গে বলতে পারি। তো আমার মনে হয় যে ওনারা অ্যাপ্লাই করতে তো সমস্যা নাই, অ্যাপ্লাই করুক, আসুক। এটা বরং বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কিংবা বাংলাদেশের অর্থনীতির জন্য এটা অবশ্যই ভালো হবে। আপনার কাছে একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট তো আসলে রিসেন্টলি যে 5 অগস্টের পরে আমাদের এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট রেমিটেন্স যোদ্ধাদের জন্য আমরা যেটা দেখলাম বিশেষ কিছু সুযোগ সুবিধা চালু করেছে। আসলে কতটুকু করেছে এটা আমি তো বাস্তবে জানি না। কিছু নিউজে আমরা যেটা দেখতে পাই যে এয়ারপোর্টে কিছু স্পেশাল সার্ভিস দিয়েছে, কিংবা আরো মানে সহজ করার চেষ্টা করতেছে, টিকেটের প্রাইস নিয়ে কাজ করতেছে, কিংবা কিছু আমাদের থার্ড টার্মিনালটা চালু হয়ে গেলে সেখানে আরো কিছু ফ্যাসিলিটিস অ্যাড হবে যারা রেমিটেন্স যোদ্ধা। সো আপনার আসলে আপনার মতামত অনুযায়ী এই গভর্নমেন্টের আসলে আর কি কি ধরনের মানে সাপোর্ট বলেন বা সুযোগ সুবিধা বলেন, বা প্রবাসীরা যদি কোনো একটা সেক্টরে বঞ্চিত আপনার কাছে মনে হয়, এটা কোন সেক্টরটা আসলে ডেভেলপ করার জায়গাটা কোথায়, এটা যদি আমাদের বলতেন। ধন্যবাদ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এটা আসলে বলা খুবই জরুরি। সেটা হচ্ছে যে আমাদের প্রথমে আমি আপনার প্রথম কথার সাথে আমি একটু অ্যাড করে দিই। আপনি যে বললেন যে আমাদের লোকজন, শিক্ষিত লোকজন যদি ইউরোপ আমেরিকাতেও যায় তাও তো ভালো, তারা তো রেমিটেন্স পাঠায়। আমি আপনাকে একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে যে আপনি জানেন যে মিডল ইস্টে আমাদের লোকজন কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা পান না, পার্মানেন্ট রেসিডেন্ট কি বলে অনুমতি পান না। কিন্তু ইউরোপ আমেরিকাতে সবাই কিন্তু পার্মানেন্ট হিসেবে যেতে চায়, ফ্যামিলিকে ওখানে পার্মানেন্ট করতে চায়। তো যে কারণে আপনি যখন আপনার ফ্যামিলি নিয়ে ইউরোপ আমেরিকাতে চলে যাবেন, আপনি কিন্তু রেমিটেন্স পাঠাবেন না। আপনার বুড়া বাবা মার জন্য আপনি বছরে মাসে কিছু একটা হয়তো একটা সামান্য পরিমাণ পাঠাবেন, আপনি কিন্তু জমাবেন হচ্ছে ইউরোপ আমেরিকায়। আর মিডল ইস্টের এই বেচারা আমরা যেটা করি, আমাদের এখানকার লিভিং এক্সপেন্স যেটা আছে এটা দেখে বাকি পুরাটাই আমরা দেশে পাঠাই দিই। আমাদের যত কিছু, আমাদের আশা ভরসা, আমাদের ভবিষ্যৎ সবকিছু কিন্তু দেশে। এই জন্য আপনি দেখবেন যে মিডল ইস্ট থেকে সবচাইতে বেশি রেমিটেন্স যায়। রাইট। এখন এবার আসি, আপনি সরকারের যে কথাটা বললেন, সরকারের দিক থেকে আর কি কি সুযোগ সুবিধা দেয়া যেতে পারে। অবভিয়াসলি আপনি সত্য কথা বলেছেন যে নতুন যে ইন্টারিম গভর্নমেন্ট এসছে তারা খুবই প্রবাসী বান্ধব। আমাদের কাছে এখনো পর্যন্ত মনে হয়েছে তারা আসার পর থেকে কিছু কিছু স্টেপ তো অবশ্যই নিয়েছে, পজিটিভ অনেক কিছু আমাদের চোখে পড়েছে, এটার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু সেই সাথে আমি আপনাকে একটা বড় দাবির কথা বলছি, যেটা এখন প্রবাসীরা খুব বেশি সোচ্চার হচ্ছেন, সেটা হচ্ছে তাদের ভোটাধিকার। আপনি নিশ্চয়ই জানবেন যে এই এখন পর্যন্ত বাংলাদেশের বাইরে অর্থাৎ প্রবাসী বাংলাদেশি প্রায় 1.5 কোটি। 1.5 কোটি ভোটার যদি আপনার বাংলাদেশে আপনি যে ভোটার সংখ্যা এটার সাথে যোগ করেন, এটা প্রায় 14-15% ভোটার। তো আপনি
আপনি যখন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছেন, যে সব দল মিলিয়ে আপনি যখন ইলেকশন করবেন, সেটাকে আপনি ইনক্লুসিভ ইলেকশন বলছেন, কিন্তু 14-15% ভোটারকে আপনি ভোটাধিকার থেকে বঞ্চিত করছেন, তাহলে এটি ইনক্লুসিভ হলো কিভাবে? আমরা তো বাংলাদেশি, আমরা তো বাংলাদেশের ভোটার। 21 বছর আগে যেহেতু বাংলাদেশ থেকে এখানে আসা যায় না, তার মানে প্রত্যেকেই বাংলাদেশে ভোটার হয়ে আসে, তাদের এনআইডি সবারই আছে। তো একজন এই 1.5 কোটি ভোটার অর্থাৎ 14.5% ভোটারকে বাইরে রেখে আপনি ইনক্লুসিভ ইলেকশন করছেন, এটাকে ইনক্লুসিভ ইলেকশন বলে না। এখন প্রবাসীরা এটা নিয়ে খুব সোচ্চার হচ্ছে। আপনি চিন্তা করেন যে বাংলাদেশের 15% ভোটারের ম্যান্ডেট ছাড়া আপনি গভর্নমেন্ট ফর্ম করে ফেলতেছেন, ঠিক আছে? এটা তো আমার অধিকার রে ভাই, আমি বাংলাদেশ থেকে চলে আসছি বলে আপনি আমাকে অধিকার বঞ্চিত তো করতে পারেন না। তো বাংলাদেশিদের একটা জোরদার দাবি হচ্ছে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে দেওয়া। প্রবাসীদের আরেকটা দাবি হচ্ছে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টা অন্তত একজন প্রবাসীর আন্ডারে যাতে থাকে, যে তাদের দুঃখ দরদটা বুঝতে পারবে, এটা তাদের একটা দাবি। আরো কিছু অনেক ছোটখাটো দাবি আছে, এগুলোর মধ্যে যেমন আপনি পাসপোর্ট রিনিউয়ালের বিষয়টা, অনেকে তো বছর বছর যেতে পারে না, বেশিরভাগ মানুষই তো বছর বছর যেতে পারে না। তো যাদের পাসপোর্ট রিনিউ করা লাগে, তাদের দেখা যায় যে আমাদের এম্বাসির মাধ্যমে এখানে জমা দিলে 6 মাস সময় লেগে যায়। এখন অনলাইনের যুগে আপনার যদি 6 মাস লেগে যায়, এটা তো দুঃখজনক। এটাকে যত দ্রুত সম্ভব হাতের নাগালে কিভাবে পৌঁছানো যায়, গভর্নমেন্ট নিশ্চয়ই এটার চেষ্টা করবে। এছাড়া আপনি জানেন যে এখানে প্রবাসীরা যখন মৃত্যুবরণ করেন, দুঃখজনক হলো সত্য, বিভিন্ন জটিলতায় মানে 1 মাস 2 মাস লেগে যায় একটা লাশ দেশে পাঠাতে। এটার মতো দুঃখজনক ব্যাপার আর কি হতে পারে? ধরেন আপনি মরে গেলেন, আপনার ফ্যামিলি কান্নাকাটি করলো, আপনাকে কবরস্থ করার পর 2-4 দিন কান্নাকাটি করলো, মোটামুটি আস্তে আস্তে আল্লাহ তাআলা সহজ করে দেন, বা সবার মাথা থেকে আস্তে আস্তে এটা সরে যায়, মানুষ স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, স্বাভাবিক হতে থাকে, এটাই ন্যাচারাল। কিন্তু আপনার প্রবাসীর যে আত্মীয় স্বজন মারা গেছে জানার পর থেকে 2 মাসেও লাশটা পেল না, 1 মাসেও লাশটা পেল না, তার মানে তার কষ্ট কিন্তু এই 2 মাস টানা, কিন্তু তার এই কষ্টটা মানসিক যন্ত্রণা। জি, তো আশরাফ ভাই, আমরা আপনার সাথে অনেক গল্প করলাম, অনেক আলাপ করলাম। সো ইনশাল্লাহ আপনি আমাদের এপিসোড দেখবেন, এবং আপনার সাথে যারা প্রবাসী ভাইয়েরা আছেন তাদেরকেও অনুরোধ করবেন আমাদের এই এপিসোডটা দেখার জন্য। এবং আমাদের এটা কিন্তু শুধু ইউটিউবে না, আপনি যদি চান যে কাজ করতে করতে অডিও শুনবে, সেটাও কিন্তু হচ্ছে স্পটিফাইতেও কিন্তু আমাদের অডিওটা আপলোড করা থাকে। তো কেউ চাইলে হচ্ছে স্পটিফাই, কেউ যদি আইফোন ইউজ করে অ্যাপল পডকাস্ট এবং অ্যামাজন মিউজিকেও আমাদের পডকাস্টটা যাচ্ছে। তো সবাইকে জানাবেন এবং আমাদের সাথে পাশে থাকার জন্য অনুরোধ করবেন। এই ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ নাজমুল ভাই, ধন্যবাদ সাজেদুর রবি, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। প্রবাসীদের পক্ষ থেকে প্রবাসীদের দাবিগুলো আপনাদের মাধ্যমে সরকারের কাছে পৌঁছে যাক, বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যাক, তারা আমাদের কষ্টগুলো বুঝুক, আমাদের দাবিগুলো সম্পর্কে তারা বুঝুক, এবং আমাদের যে ভ্যালিড যে দাবিগুলো আছে সেগুলো তারা মেনে নেবে। আপনার এই পডকাস্টের মাধ্যমে যদি সেটা হয়, সেটা অবশ্যই আমাদের জন্য অনেক বেশি সুখকর হবে। ধন্যবাদ, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আজকের তো এই পর্যন্তই। আমি মোহাম্মদ নাজমুল হুদা, আমি সাজ্জাদুর রাব্বি। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে অন্য কোনো টপিকস নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।